নরেন্দ্র মোদীর স্যুট বিক্রি হলো 4,31,00,000 টাকায়। সুরাটে নিলাম হওয়া এই স্যুটটির বর্তমান মালিক হলেন সুরাটের ধর্মেন্দ্র ডায়মন্ড কোম্পানির মালিক লালজি পাটেল ও তার ছেলে। নিলামের শেষ দিনে চরম উত্তেজনা, দর ক্রমশ চড়ছে, কোথায় থামবে কেউ জানে না। তীব্র দর কষাকষির পর 4,31,00,000 টাকায় বিক্রি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম লেখা বন্ধকলা স্যুট। নিলামে জিতে স্যুটের মালিক হলেন সুরাটের ধর্মেন্দ্র ডায়মন্ড কোম্পানির মালিক লালজি পাটেল ও তার ছেলে। ওই স্যুট পরেই গত 25শে জানুয়ারি ভারত সফরে আসা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। কোনো কোনো মহলের খবর, ওই স্যুটের দাম 10 লক্ষ টাকা। এত দামি স্যুট প্রধানমন্ত্রীর পরা নিয়ে বিতর্ক দানা বাঁধে। শেষ পর্যন্ত স্যুটটির নিলামে বিক্রি করার সিদ্ধান্ত হয়। গত বুধবার সুরাটে নিলাম শুরু হয়। নিলামের ন্যূনতম কোনো মূল্য বেঁধে দেওয়া হয়নি। প্রথম দিন দর উঠেছিল 11 লক্ষ টাকা। শুক্রবার বিকেল 5টার নিলামে শেষ হওয়ার কথা ছিল। শেষ ঘন্টায় দর কষাকষি চরমে পৌঁছায়। একজন তো 5 কোটিরও দর দিয়েছিলেন, কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় সেই দাবি গ্রাহ্য করতে পারেনি কর্তৃপক্ষ। শেষ 15 মিনিটে 3,41,00,000 টাকা থেকে সর্বোচ্চ দর ওঠে 4,31,00,000 টাকা। তাই শেষ হাসি হাসলেন হিরো ব্যবসায়ী পটেল ও তার ছেলেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আস্থা ভোটের মুখে বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি করলেন জিতন রাম মাঝি। রাজভবনে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আস্থা ভোটের মুখে বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে প্রশাসনের হুমকি পাওয়ার দাবি করলেন জিতন রাম মাঝি। বিজেপি তাকে আস্থা ভোটের সমর্থনের প্রতিশ্রুতি দিলেও তিনি রণভঙ্গ দিয়ে ক্ষোভ উগরে দিলেন। বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে সম্মান পাচ্ছিলাম না। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতে রাজভবনে ইস্তফাপত্র তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আরও আগেই ইস্তফা দেওয়ার উচিত ছিল আমার। প্রসঙ্গত, জেডিইউ নেতা নীতিশ কুমার গত লোকসভা ভোটে দলের ভরাডুবির পর নিজে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে মাঝিকে স্থলাভিষিক্ত করেন। जो ऑर्डर सीट मिला हम लोगों को, उस ऑर्डर सीट में सीटिंग व्यवस्था है। उस सीटिंग व्यवस्था में हम लोगों ने देखा कि पहले से जो भी परंपराएं अपनाती जा रही थी, वो परंपराओं का निर्वहन वहाँ पर नहीं दिखा। 6-7 हमारे माननीय विधायक हैं के साथ साथ मंत्रियों को भी जान से मारना या अच्छा नहीं होगा यदि इस कार्यक्रम से अपने को अलग नहीं करते हो, उस प्रकार का धमकी भरा उनको मोबाइल में संदेश आया। और खुद हमें जीतन राम मांझी जो मुख्यमंत्री हैं, उनको भी धमकी मिली, जिसके बारे में आप लोग सब जानते हैं। हमारे रामेश्वर पासवान जी माननीय विधायक हैं, उनके घर पर 10 आदमी आज 4 दिन से उनके सूचना के बिना वहां पर रह रहे हैं। उनसे अनेक प्रकार की बात करते हैं। फिर और कुछ जो विधायक हैं, उनके घर पर भी इसी प्रकार की बात। এদিকে ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রীর চেয়ারে ফিরবেন বলে কোমর বেঁধে নেমে পড়েছিলেন জেডিইউ নেতা। গত কয়েকদিনের ঘটনাবলীর পরিণতিতে শুক্রবার তার ভাগ্যে শিকড় ছিঁড়ল আবার। রবিবারই শপথ নিচ্ছেন নীতিশ। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুরেই বিহারের মানুষের কাছে সাধারণ নির্বাচনে দলের খারাপ ফলের দায় নিয়ে আবেগের বশে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন নীতিশ। বলেছেন, বিহারের উন্নয়নে দায়বদ্ধ আমরা। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়াটা সত্যি ভুল হয়েছিল। নীতিশ এদিনের ঘটনাবলীকে কেন্দ্র করে বিজেপি ও মাঝিকে এক হাত নেন, কটাক্ষ করেন। বলেন, গোটা নাটকে চিত্রনাট্য বিজেপির। मत प्राप्त करने के पहले ही त्याग पत्र उन्होंने दे दिया। अब स्थिति साफ है। हमारे दावे पर विचार, हम लोगों के दावे पर विचार करते हुए महामहिम राज्यपाल महोदय के निर्णय का इंतजार है। और अगर काम करने का मौका मिलता है तो हम एक बात जरूर कहना चाहेंगे कि हम उसी अंदाज में और उसी तेवर में काम करेंगे जैसा काम हमने 8.5 साल किया है। बिहार की जनता की सेवा की है। हमारे लिए गवर्नेंस, सुशासन, यही एकमात्र इशू सामने है और इसको ध्यान में रख करके
राजकाज में जो गिरावट आई, सुशासन का जो क्षरण हुआ, इसको दूर करने की कोशिश करेंगे और बिहार के जनता की खिदमत करेंगे। और अंत में मैं फिर सार्वजनिक तौर पर अपने किए की गलती स्वीकार करता हूं और पूरे बिहार वासियों से मैं क्षमा मांगता हूं कि भाई मुझसे गलती हुई, माफ कर दीजिए। अब हम फिर कभी इस तरह के भावना में आकर कोई काम नहीं करेंगे। मैं इतना लोगों को आश्वस्त करना। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশ জুড়ে ক্রমাগতই বেড়ে চলেছে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ। গোটা দেশে এখনো পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে 703 জনের, আক্রান্ত 11,000-এরও বেশি। দেশ জুড়ে ক্রমশ বাড়ছে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ। গোটা দেশে এখনো পর্যন্ত এই রোগে 703 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা 11,000-এরও বেশি। দিল্লিতে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে সেখানে ইতিমধ্যেই 1,700 জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা 6। গুজরাতে এই রোগের প্রকোপ যথেষ্ট বেশি। ইতিমধ্যেই মৃতের সংখ্যা 176 ছুঁয়েছে। সোয়াইন ফ্লুয়ের মোকাবিলায় সেখানে হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে কাশ্মীরেও। উপত্যকায় আক্রান্তের সংখ্যা 84, মৃত্যু হয়েছে 4 জনের। তেলেঙ্গানাতেও মৃতের সংখ্যা 46, আক্রান্ত 34 জন। উত্তরপ্রদেশের সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়েছে 6 জনের। নতুন করে আরও 24 জন এই রোগে আক্রান্ত হওয়ার এ রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 165। হিমাচলেও ইতিমধ্যে মৃত্যু হয়েছে 2 জনের, আক্রান্ত অন্তত 15 জন। 6 पॉजिटिव निकले हैं हमारे हॉस्पिटल के और उसमें कई पेशेंट बाहर से भी टेस्ट करा के आ जाते हैं। तो टोटल हम मेडिसिन उनको भी दे देते हैं जो वेस्ट दिल्ली में जितने भी पेशेंट अगर पॉजिटिव आते हैं बाहर प्राइवेट हॉस्पिटल या किसी छोटे हॉस्पिटल में जहाँ नई मेडिसिन है, क्योंकि नोडल ऑफिस है हमारे हॉस्पिटल में। तो करीब 107 पेशेंट को हम मेडिसिन दे चुके हैं पॉजिटिव। नहीं, हमारे यहाँ 4 पेशेंट, टोटल 14 एडमिशन हुए हैं अभी तक, जिसमें 9 को हमने डिस्चार्ज कर दिया। 4 डेथ हुई हैं, बट वो सारी इसकी वजह से नहीं थी। H1N1 की वजह, वो किसी और एसोसिएटेड डिजीज के साथ आए और H1N1 भी पॉजिटिव था, तो डायरेक्टली नहीं। और ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। পেট্রোলিয়াম মন্ত্রকের দুর্নীতির প্রমাণ সামনে আসায় জেরা করা হয়েছে দেশের সব বড় পেট্রোলিয়াম সংস্থাগুলির আধিকারিককে। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। পেট্রোলিয়াম মন্ত্রকের দুর্নীতির প্রমাণ সামনে আসায় জেরা করা হচ্ছে দেশের সব বড় পেট্রোলিয়াম সংস্থাগুলির আধিকারিককে। এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এক অবসরপ্রাপ্ত সাংবাদিক ও 2 সরকারি আধিকারিক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক এক্সিকিউটিভকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এক এসআর এক্সিকিউটিভকেও। বেশ কিছু দপ্তরে তল্লাশি অভিযান চালিয়ে অনেক নথিপত্র ও হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক আধিকারিক জানালেন, আমরা এই বিষয়ে বেশি কিছু জানি না, তদন্ত চলছে। এসআরের তরফে কোনো মন্তব্য করা হয়নি। একটি এনার্জি পেট্রোলের মালিক অবসরপ্রাপ্ত সাংবাদিক শান্তনু সাইকিয়া ও এক এনার্জি কনসালটেন্ট প্রয়াস জৈনকে শুক্রবার আটক করা হয়েছে। বৃহস্পতিবার 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি অভিযানের পর আটক করা হয় 25 জনকে। সংবেদনশীল সরকারি নথিপত্র এনার্জি সংস্থা ও কনসালট্যান্টদের হাতে তুলে দেওয়া হয়েছে। নকল পরিচয়পত্র ও পাস ব্যবহার করে পেট্রোলিয়াম মন্ত্রকে ঢুকে এই চুরি করা হয়েছে বলেই মনে করছে পুলিশ। চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে পেट्रोलियम मंत्रों के 2 आधिकारिक। ट्रैप लगाने के बाद में वहाँ पर 3 व्यक्तियों को गिरफ्तार किया गया था। उनसे कुछ सरकारी कागज़ जो उनके पास में नहीं होने चाहिए थे वो मिले थे। उनसे बातचीत की गई। बातचीत के बेसिस पे 2 अन्य व्यक्ति जो उनकी मदद किया करते थे उनको भी डिटेन किया गया है। उसके अलावा कुछ अन्य व्यक्ति जो रेसिपिएंट थे इन डॉक्यूमेंट्स के, जो एक्यूज़ जो पहले रात को पकड़े गए थे 17 की रात को, जो उन एक्यूज़ की इंटरोगेशन के बेसिस पे जो रेसिपिएंट्स ऑफ द डॉक्यूमेंट्स है उनको आइडेंटिफाई किया गया है और उनसे हमारी बातचीत चल रही है।
उनको हम एग्जामिन कर रहे हैं ताकि आगे जो भी मुनासिब कार्रवाई होगी वो की जाएगी। इसमें जो व्यक्ति पहले दिन पकड़े गए हैं वो पहले टेम्परेरी MTS मल्टीटास्किंग स्टाफ थे शास्त्री भवन में, और ये काफ़ी समय से ये इस प्रकार की एक्टिविटी करते आ रहे थे। तो बाद में फिर ये अब जो है इन्होंने कुछ फर्जी आइडेंटिटी कार्ड बनवाया, फर्जी जो है पार्किंग लेबल एंट्री पास बनाया, और गाड़ी जिससे आए थे उस गाड़ी के ऊपर में भी भारत सरकार लिखा हुआ था। जब तक कोई मामला तफ्तीश में होता है तो उसके बारे में कई जानकारियां इस स्टेज पे मैं आपसे साझा नहीं कर पाऊंगा, पर सफिशिएंट इतना होगा आपको बताना कि जो भी इसमें शामिल हैं उन सबको हम पकड़ेंगे, और इसके अलावा जो भी व्यक्ति जो इसका बेनिफिशियरी है उसको भी हम पकड़ेंगे। ये जो केस हमने दर्ज किया है, सबसे पहले तो ट्रेसपास है। अनऑथराइजली आप किसी बिल्डिंग में जब घुसते हैं तो ट्रेसपास हो जाती है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবিকে সামনে রেখে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল রাজধানীর কৃষ্ণনগরস্থিত TRTC ওয়ার্কার্সরা। বেতন ভাতা সংক্রান্ত 11 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করে TRTC মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। এদিন তারা রাজধানীর কৃষ্ণনগরস্থিত TRTC প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। TRTC নানান স্তরে দুর্নীতি হচ্ছে এই অভিযোগে তারা সংস্থার MDর সঙ্গেও দেখা করে তাদের দাবি জানান। 11 দফা দাবি সনদ নিয়ে আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই 11 দফা দাবির মধ্যে যেটা মুখ্য দাবি সেটা হচ্ছে TRTC শ্রমিক কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের নয় এবং PECতে কর্মরত শ্রমিক কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীর নয় পেনশন প্রথা চালু করা। সেই দাবিগুলি নিয়ে আজ আমরা বিক্ষোভ করছি। আজকে জানেন TRTC শ্রমিক কর্মচারীরা পেনশনে যাচ্ছে, তাদের লিভ এনকেশমেন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, লিভ এনকেশমেন্ট নেই, তাদেরকে মেডিকেল রিএম্বার্সমেন্ট দেওয়া হচ্ছে না, TRTC-কে সংকুচিত করে আনা হচ্ছে। আজকে 2013 সনে EPC হয়েছে, সেখানে যারা TRTC-র মেরুদণ্ড, যারা TRTC-র পরিষেবা দেয়, TRTC গাড়ি চালায়, হেভি ড্রাইভার, তাদেরকে প্রমোশন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই দাবিগুলি নিয়ে আজকে আমরা বিক্ষোভ করছি। আজকে শুনলে অবাক হবেন, কোটি কোটি টাকা এই TRTC-তে আত্মসাৎ হচ্ছে, একটা কুচক্রী একটা সজট পোষণ করছে। এদেরকে বিরুদ্ধে আজকে আমরা মুখ খুলতে চাই। 2007-8 সালে প্রায় TRTC-র গাড়ি হায়ারিং করে নিয়েছে সরকারি দপ্তরে, সেখানে 37 লক্ষ টাকা TRTC-র পোশাকারে জমা না দিয়ে সেই টাকা আত্মসাৎ হয়েছে। সেই কথাটা জানার জন্য আজকে MDর এখানে যাব। MD ঘুরে পালিয়ে বেড়াচ্ছেন, উনি পালিয়ে রক্ষা পাবেন না, ওনাকে জবাব দিতে হবে। আমরা আজকে উনি যখনই আসুক বা কালকে আসুক ওনার চেম্বারে ঢুকবে, আমরা জানতে চাইবো কেন TRTC-তে এত বড় করাপশন হয়ে গেল, আপনি কোথায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল খোয়াই ইঞ্জিনিয়ার ও তার প্রেমিকাকে হত্যার চেষ্টাকারী দুষ্কৃতীরা। তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। অবশেষে ঘটনার 3 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ল 3 অভিযুক্ত। মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই শহরের লালছড়ায় শঙ্কর মজুমদারের বাড়ির ভাড়াটিয়া পদ্মবিল ব্লকের ইঞ্জিনিয়ার ত্রিপল কলই এবং তার বান্ধবী তমা দেববর্মাকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে 3 দুষ্কৃতী। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে খোয়াই চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকা থেকে রিন্টু দেববর্মা, প্রমেন দেববর্মা এবং অর্ঘজিৎ দেববর্মাকে আটক করে পুলিশ। এই 3 যুবকের বাড়ি খোয়াইয়ের বিদ্যাবিল, বেহালাবাড়ি এবং বাইজালবাড়ি এলাকায়। এদের কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে খোয়াই থানার পুলিশ। শুক্রবার এদের খোয়াই জেলা ও দায়রা আদালতে তোলা হয়। তাদেরকে ধরা হয়েছে বিদ্যাবিল থেকে, চাম্পাহাওর PS-এর আন্ডারে বিদ্যাবিল থেকে ধরা হয়েছে। গত পরশুদিন রাত্রে, সন্ধ্যা রাত্রে একজন পুরুষ এবং মহিলাকে তারা একটা বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে তারা ধারালো কোনো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে। আজকে যে 3 জনকে ধরা হয়েছে তাদের একজনের নাম হচ্ছে রিন্টু দেববর্মা, একজন প্রমেন দেববর্মা, আরেকজন হচ্ছে অর্ঘজিৎ দেববর্মা। ধারালো কোনো অস্ত্র পাওয়া যায়নি, আমরা সার্চ করছি। ওই 3 জনকে আজকে নিয়ে এসেছি আমরা এবং জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে জানা যাবে যে কি অস্ত্র দিয়ে ওরা ওই 2 জনকে আঘাত করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুতের সমস্যা বর্তমানে রাজ্যবাসীর কাছে একটি বড় সমস্যা। লোডশেডিং, বিদ্যুৎ মাশুল বাড়ছে ক্রমাগত, অথচ বেলা 12টা অবধি জ্বলছে রাস্তার স্ট্রিট লাইটগুলি। বলছি সোনামুড়া শহরের কথা, নির্বিকার দপ্তর।
বিদ্যুতের সমস্যা বর্তমানে রাজ্যবাসীর কাছে একটি বড় সমস্যা। এমনিতে ঘন ঘন লোডশেডিং, তার উপর বিদ্যুৎ মাশুলের বোঝা, সব মিলিয়ে বিদ্যুৎ যন্ত্রণা নিত্যদিনের সমস্যা সাধারণ মানুষের। কিন্তু এ নিয়ে বিদ্যুৎ দপ্তরে কোনো মাথা ব্যথা নেই, এমনটাই চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। বেলা 12টার সময়ও দিব্যি চলছে সোনামুড়া শহরের রাস্তার পাশের স্ট্রিট লাইটগুলি। প্রায় প্রতিদিনই এই চিত্র দেখা যাচ্ছে খোদ শহরের উপর। অনেকে আবার ঠাট্টা করে বলছে রাজ্যের এখন প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তাই দপ্তরের এ নিয়ে কোনো হেলদোল নেই। লাইট এখনো দিনে জ্বলে আছে, এই বিলটি সাধারণ মানুষের উপরে নির্ভর করবে, এখনো এটি অফ হয়নি। বেলা 12:30 বাজছে, দিল্লির জন্য সাধারণ পাবলিকের থেকে নিতেছে, ইলেকট্রিক দপ্তরে তারা এটা গাফিলতি করতেছে, জনসাধারণকে ঢুকাইতেছে। স্ট্রিট লাইটগুলোকে দেখতে হবে জ্বলতেছে, যা একটা নাই, একটা দুইটা যেহেতু স্ট্রিট লাইট আছে সব দিয়ে জ্বলতেছে। এটি সাধারণত যেদূর আমি জানি এটা তোমার সকাল 6টার সময় বন্ধ করানোর কথা, কিন্তু এখন বাজে প্রায় মনে 1:30টার কাছাকাছি, কিন্তু এখনো বন্ধ করছে না। তো এটা যদি বন্ধ না করে এটার বিলটা তো সাধারণ মানুষের গায়ে ভরবে। সাধারণ মানুষ যেন আজ দিত 2 টাকা, এনে দিন লাগবে 6 টাকা, ডাবল দিতে হইতেছে। এই হলো পরিস্থিতি আর কি। বিশেষ করে বাংলাদেশে এই কারেন্টের বিল, কারেন্ট যাইতে আছে, কিন্তু আমরা ত্রিপুরার সরকার, আমরা ত্রিপুরা ঠিকভাবে কারেন্ট আমরা পাই না। কিন্তু বারবার লোডশেডিং এই বিষয়ে যেহেতু আমরা বিদ্যুৎ মন্ত্রী বিষয়টা লক্ষ্য করে, আর তারা এখনও দেখা নাই, কিন্তু এইভাবে বিদ্যুৎ অপচয় করাটা ঠিক না। আমরা ঠিকভাবে কারেন্টে পাই, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সবসময়, কিন্তু এইভাবে তো অপচয় করতে আছে। খাম্পার ভিতরে অটোমেটিকলি লাইট এখনও চলছে, কিন্তু তারা স্যার কি ঠিকভাবে করতে আছে কি না, এই বিষয়টা একটু দেখার দরকার আছে। কিন্তু প্রশ্ন হলো, এইভাবে যে বিদ্যুৎ অপচয় হচ্ছে তার মাশুল কিন্তু গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ দিনের পর দিন বিদ্যুৎ মাশুল বাড়ছে, যা বহন করছে সাধারণ মানুষ। তাছাড়া দিনের বেলা ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু দপ্তরের নাকের ডগায় এইভাবে বিদ্যুৎ অপচয়ের মাশুল কেন গুনতে হবে সাধারণ মানুষকে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণের মধ্যে। পাশাপাশি জনমনে বাড়ছে ক্ষোভও। এখন দেখার বিষয় দপ্তরের শীত ঘুম ভাঙে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিদ্ধিনগর বাগানবাড়ি স্কুলের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন দিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যার উদ্যোক্তা ছিল এসএফআই শ্রীরামপুর অঞ্চল কমিটি। 12 দফা দাবি নিয়ে সরব আন্দোলনে এসএফআই শ্রীরামপুর অঞ্চল কমিটি বৃহস্পতিবার দুপুরে বিলুনিয়ার সিদ্ধিনগরে বাগানবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বড়সড় মিছিল শেষে প্রধান শিক্ষকের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়। 60 বছর আগে স্থাপিত এই স্কুলের পর্যাপ্ত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করে এসএফআই এর অঞ্চল সভাপতি বিকাশ দেবনাথ, সহসম্পাদক বিশ্বনাথ দেবনাথের বক্তব্য, অবিলম্বে জরুরি দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর ছাত্র আন্দোলন সংগঠিত হবে। উচ্চ বিদ্যালয়ে শ্রীরামপুর অঞ্চল থেকে একটা ডেপুটেশন দিচ্ছি, কারণ এটা 1955 সালে প্রতিষ্ঠিত স্কুলটা। এখানে 40 থেকে 45 বছরে এখনও 2টা বেড়ার ঘর পড়ে আছে, আর এখানে 270 জনের মতো স্টুডেন্ট, যারা এখনও আমরা স্কুলে ইংরেজি শিক্ষক নাই, সায়েন্স ল্যাবরেটরি নাই, আরও স্কুলের যে চারিদিক থেকে মানুষের যে বাড়িঘর বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করার জন্য, কারণ দিনের দিন স্কুলের সংকীর্ণ হতে আছে। আর বিদ্যালয়ে যে আসবাবপত্রের দরকার, এই আসবাবপত্র নাই, যেটা বিদ্যালয়ে প্রয়োজন। ছাত্রনেতা সহ স্কুলে পাঠরত ছাত্রদের দাবি, অবিলম্বে নতুন দালান বাড়ি নির্মাণ করা ছাড়াও ডাইনিং হল করে দিতে হবে। উচ্চ বিদ্যালয়ে 6টি ক্লাসের জন্য 8 জন শিক্ষক থাকলেও ইংরেজি বিষয়ের কোনো শিক্ষক নেই, করণিকও নেই গ্রুপ ডিও। ফলে শিক্ষকরাই ক্লাস করেন, লেখালেখি করেন এবং ঘন্টাও বাজান। ছাত্রদের অভিযোগ, স্কুলে 2টি কম্পিউটার থাকলেও ছাত্ররা শিখতে পারছেন না, কারণ স্কুলটিতে বিদ্যুৎ নেই, শিক্ষক নেই। তাই আমি চাই আমাদের স্কুলে আরো শিক্ষক দেওয়া হোক, এবং প্রাথমিক বিদ্যালয়ে মাত্র 3 জন শিক্ষক। তাই আমি চাই আরো শিক্ষক দেওয়া হোক। আমাদের স্কুলে সায়েন্সের মাস্টার নেই। এটা শৌচাগারটা অনেক অর্ধনির্মিত, এটা মানে পুরা যাতে কমপ্লিট হয়, মানে ভালো করে। আর স্কুলের সাইকেল স্ট্যান্ডে এটা একদম নাই, সাইকেল স্ট্যান্ড একটা প্রস্তুত করা খুবই দরকার। কম্পিউটার শিক্ষক, বিজ্ঞান পরীক্ষাগার স্থাপন সহ 12টি দাবি দ্রুত পূরণে উদ্যোগ নিতে প্রধান শিক্ষক মারফত উচ্চ আধিকারিকদের কাছে দাবি সনদ পাঠানো হয়েছে এদিন। প্রধান শিক্ষক রামকুমার রিয়াং সব দাবির সঙ্গেই
সহমত পোষণ করে উপরমহলে তদির কারণ প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রনেতা ও প্রতিনিধিদের। মিড ডে মিলের ব্যাপার, সেই মিড ডে মিলের ব্যাপারের মধ্যে ডাইনিং হল যে একটা বিরাট একটা ভূমিকা, সেই ডাইনিং হল কিন্তু আমাদের এখানে ঠিকভাবে গড়ে ওঠেনি। আমরা নিজেদের মধ্যে যে মেজর বা মাইনর রিপেয়ারের মাধ্যমে যেগুলি আমরা করতে পেরেছি সেটাও মোটামুটি হয়েছে, তারপরেও কিন্তু অনেক কিছু এখনও ঘাটতি রয়ে গেছে, যার কারণে কিন্তু এখন আমরা মোটামুটি ফ্লোরের মধ্যে হলেও কিন্তু আমরা খাওয়াতে পারছি। কিন্তু তারপরে বিভিন্ন স্কুলে যেভাবে ফ্যাসিলিটি দেওয়া থাকে বা আছে সেটা কিন্তু আমাদের স্কুলে নেই। হ্যাঁ, এখানে যে বেড়ার বাঙ্গা ঘরগুলি আছে সেটাকে কিন্তু আমরা মেজর রিপেয়ারের জন্য একটা এস্টিমেট জমা দিয়েছি। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে সেটা কি হয় সেটা দেখার। 2005 সালে এমপি ফান্ডের টাকায় করা স্কুলের ঘরের একাংশে ফাটল ধরে গেছে, বৃষ্টিতে জল চুইয়ে পড়ছে। এসএফআই জানিয়েছে সকালে প্রাতঃবিভাগের সমস্যা প্রচুর। সরকারি নজরদারির গাফিলতির ফলে স্কুলের প্রচুর জায়গা এখন বেদখল হয়ে গেছে। স্কুলের জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে রাবার গাছও। ছাত্র এবং অভিভাবকদেরও বক্তব্য, যেখানে কাছাকাছি জায়গার নানা স্কুলে নতুন নতুন পাকা ঘর হয়ে গেছে অনেক, সেখানে বহু নামী ছাত্র উপহার দেওয়া বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের এই অবস্থা কেন? সমস্যার সবার দাবি দ্রুত এই স্কুলের প্রতি সরকার একটুখানি সুনজর দিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের টিলাবাজার শাখার লেনদেনের হিসাব নিয়ে গরমিল ধরা পড়ায় ভোগান্তির শিকার গ্রাহকরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের টিলাবাজার শাখা হিসাব নিকাশি গরমিল ধরা পড়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 17 ফেব্রুয়ারি রোজকার মতোই শাখার কাজকর্ম চলছিল, যথারীতি রেগার পেমেন্টও চলে। লকার থেকে টাকা আনতে পারে একমাত্র ম্যানেজার এবং ক্যাশিয়ার। দিনের শেষে ক্যাশিয়ার যে হিসাব পেশ করেন তাতে 27 লক্ষেরও বেশি টাকার গরমিল ধরা পড়ে। সেই হিসাব গ্রহণ করতে রাজি হন ব্রাঞ্চ ম্যানেজার। সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনি জানান কৈলাসহর ডুলুগাঁও শাখাসহ রিজিওনাল ম্যানেজার নারায়ণ রূপিনীকে। অনেক রাত অব্দি হিসাবের গরমিল শোধরানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে পড়ে এলাকাবাসীর, খবর যায় ইরানি থানায়। একসময় বিষয়টি সুরাহা করতে সবাই ফিরে আসেন কৈলাসহর শাখায়, কিন্তু লাভ হয়নি। 18 ফেব্রুয়ারি বুধবার শাখার কর্মীরা শাখায় এলে ব্রাঞ্চ ম্যানেজার না থাকায় শাখা খুলতে পারেননি। ফলে রেগা পেমেন্ট নিতে আসা রেগা কর্মী সহ অন্যান্য গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। বিকেল 4:30 ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগর হেড অফিস থেকে তদন্তে আসেন নারায়ণ পোদ্দার, সমীর দেববর্মা ও বিষ্ণুপদ সাহা। তারা ইরানি থানার ওসি, ব্রাঞ্চ ম্যানেজার তাপস সাহা ও ক্যাশিয়ার হরিদাস সিনহা সহ তালা খুলে গরমিল খোঁজার চেষ্টা করেন। শাখা পরিদর্শন করেন কৈলাসহরের মহকুমা শাসক অজিত শুক্ল দাস। 18 ফেব্রুয়ারি গভীর রাত অবধি পাওয়া খবরে জানা গেছে গরমিলের কোনো সুরাহা হয়নি। 27 লক্ষাধিক টাকা তবে কোথায় গেল?